দর্শক, মার্কেটাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার বাই বেনিবুনন। আরটিভি সবসময় নতুনদের সাথে নতুন স্বপ্ন নিয়ে নিয়মিত নতুন নতুন রিয়েলিটি শো উপহার দেয় দর্শক ও শুভানুধ্যায়ীদের। সেই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয়ে গেল লিটল স্টারের প্রথম জমজমাট আসর। লিটল স্টারের গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের কেমন ছিল সেই শুরু থেকে বিজয় মুকুট পরিধান পর্যন্ত প্রতিযোগিতার চড়াই উতরাই, মান অভিমান, হার জিত, স্বপ্ন বুনন সহ নানান বিষয়ে জানতে মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় প্রতিযোগিতা ও বিজয়ের চ্যালেঞ্জ, স্বপ্ন পূরণে আরটিভি লিটল স্টারের ভূমিকা। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রথম রানার আপ বিজয়ী দুইজনকে এবং চ্যাম্পিয়নকে। চলুন তাদের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই আছে আমাদের সঙ্গে প্রথম রানার আপ সিফাত রিজওয়ান নাফি এবং দীপা রায় চৌতি। আরও আছেন শেহমান ইসলাম, চ্যাম্পিয়ন লিটল স্টার। সবাইকে স্বাগত আমাদের আজকের মনের কথা অনুষ্ঠানে। কেমন আছো তোমরা? ভালো আছি। লিটল স্টারের গ্র্যান্ড ফিনাল হয়ে গেল এবং প্রত্যেকে যার যার জায়গায় খুব অসাধারণ কিছু জায়গায় পারফর্ম করেছো এবং প্রথম রানার আপ এবং চ্যাম্পিয়ন আমাদের সাথে আছে। কেমন ছিল এই জার্নিটা? প্রথমে যদি একটু শেহমানের কাছে জানতে চাই যে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কিভাবে তুমি ব্যাখ্যা করবে এই সময়টুকু? আমি আজকে গ্র্যান্ড ফিনালেতে যে পারফরমেন্স করেছি, আসলে মনের মতো করতে পারিনি আমার পারফরমেন্সটা। তো শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে, প্লেস করতে পারবো কি না। বাট সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমি এবং সবার দয়ায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। আসলে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত খুশি লাগছে আমার। বাহ, অসাধারণ। স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি এবং যেটা আমাদের স্বপ্ন পূরণের পথে প্রথম যাত্রা থাকে, এটা আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি। একটু দীপার কাছে জানতে চাই যে এই যে লিটল স্টারে আসার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল তোমার, বা তুমি কি জানতে চাই আজকে এই জায়গাটা তুমি অ্যাচিভ করবে? অবশ্যই না, কারণ প্রথম দিন যখন আমি এসেছিলাম লিটল স্টারের যেদিন স্টুডিও রাউন্ড ছিল, ওই দিন অনেক বেশি ভয় ছিলাম আর নার্ভাস ছিলাম, কারণ সকাল থেকেই শুনছিলাম সবার গান এত ভালো গাইছিল। আমি ওই দিন আদতেও কিছু করবো কি না এটা কখনোই মাথায় আসেনি। পরে যখন আস্তে আস্তে এতগুলো রাউন্ডের পরে ফাইনালে উঠেছে, ওটা আসলে খুব সুন্দর একটা অনুভূতি। এবং তাছাড়া আমি বলবো যে এই পুরোটা জার্নির ভিতরে আমার গ্র্যান্ড ফিনালে আমার সাথে গিয়েছিলেন হচ্ছে শ্রদ্ধেয় ইউসুফ স্যারের সাথে গাওয়াটা, এটা হয়তো অনেক অনেক বড় কিছু আমার জন্য, কারণ ছোটবেলা থেকে আমি ওনাকে আইডল হিসেবে দেখেছি আমার। তো সেখান থেকে আমি যদি প্লেস নাও করতে পারতাম, আমার কাছে হয়তো ওই দিনটা একদম আমার জীবনের একটা স্পেশাল ডে থাকতো। তো সব মিলিয়ে খুব খুব ভালো লাগছে। বাহ, অসাধারণভাবে সুন্দর করে তুমি তোমার অনুভূতিগুলো আসলে আমাদের সঙ্গে শেয়ার করলে। এবং আমি নাফির কাছে জানতে চাই যৌথভাবে যে প্রথম রানার আপ হওয়ার যে জার্নি, আমি জানি তুমি আগে থেকেই তোমার মিউজিকের তোমার পদচারণা আছে, তো কিভাবে শুরু হলো এবং এই পুরো সময়টাতে কোন জায়গাটা তোমার চ্যালেঞ্জিং মনে হয়েছে? ফার্স্টে আমরা অডিশনের দিন যখন আসলাম তখন অনেক মানুষ ছিল, অ্যান্ড অনেক ভালো ভালো সিঙ্গারসরা আসছিল, গাচ্ছিল। সো সকাল থেকেই যখন দেখছি যে এত মানুষ আসছে, গান গাচ্ছে, তো একটা নার্ভাসনেস কাজ করে আসলে ভিতরে যে কি হবে, আমি সিলেক্ট হব কি না। পরে যখন আমার নাম ডাকলো, আমি গান গেলাম অ্যান্ড দেখি ইয়েস কার্ড পেয়েছি, একটা খুশি হইলাম একটু যে যাক সিলেক্ট হয়ে গেছি। ফাইনালে একটু নার্ভাস ছিলাম, কি হয় রেজাল্ট, এত দূর আসছি। প্রথম দিকে একটু নর্মাল ছিলাম, বাট এখন যেহেতু একটু হাড্ডাহাড্ডি, কি হয় সামনে। এবং সেই জায়গা থেকে তুমি একটা প্লেস অ্যাচিভ করলে এবং আজকে আমরা সবাই এখানে একসাথে আছি। আমরা এই গল্পগুলো আরও শুনবো। আমি শেহমানের কাছে একটু আবার আসি যে স্বাভাবিকভাবেই যে একটা লম্বা সময় কিন্তু তোমরা এখানে একসাথে পার করেছো, একটা টিম ওয়ার্ক ছিল, অনেক কিছু শেখার জায়গা ছিল, গ্রুমিং ছিল। তো এইখানে আসলে কি কি শিখেছো এই জার্নিতে তোমার কাছে মনে হয়? এখানে আমাদের যারা গ্রুমার স্যার এবং ম্যামরা ছিলেন, তারা আমাদেরকে সর্বপ্রথমে শৃঙ্খলাবোধ শিখেছেন এবং আমাদেরকে গান গাওয়া কীভাবে আর ভালোভাবে গেতে পারি, গলাটাকে ইমপ্রুভ করতে পারি, এগুলো নিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। অনেক কাজ হয়েছে, সুতরাং নিজের এই যে মিউজিক সঙ্গীত চর্চার যে বিষয়টা। দীপা, একটু জানতে চাই যে এই যে আমরা এখন কিন্তু দিন দিন যত আমরা নতুন জেনারেশন আসছে, সাংস্কৃতিক চর্চার বিষয়টা কিন্তু অনেকটুকু সীমিত হচ্ছে অনেকের মাঝেও। তোমার পরিবার থেকে তুমি কেমন সাপোর্ট পেয়েছো, বা ছোট থেকেই তোমার পরিবারে এই সংস্কৃতি চর্চার বিষয়টা ছিল কিনা? যদি আমি শুরু করি আমার গানের একদম প্রথম থেকে, তাহলে আমার গানের প্রথম গুরুই হচ্ছে আমার বাবা মা। কারণ দুজনেই ছোটবেলা থেকে গান করতেন, কিন্তু হয়তো জীবনের একটা সময় গিয়ে তারা আর গানটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।
আমি সব সময় বলবো আমার মা অনেক বেশি আমার জন্য স্যাক্রিফাইস করেছে জীবনে, এবং আমার লাইফের প্রতিটা পার্টে, সেটা হতে পারে গান, পড়াশোনা, আমি যা যা পছন্দ করি প্রতিটা জিনিসেই প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন। আমি ছোটবেলা থেকেই ভার্সেটাইল সিঙ্গার হতে চেয়েছি। সেখান থেকে আমার মা রবীন্দ্র নজরুল, ক্লাসিক্যাল, এছাড়া যা যা আমাদের গানের আরও সেগমেন্ট আছে সেগুলো তো অনেক বেশি সাপোর্ট করেছে, আর যার জন্য হয়তো বা এখন আপাতত আরটিভির মতন এত একটা বড় প্ল্যাটফর্মে, লিটল স্টার মতন এত বড় একটা প্ল্যাটফর্মে আমি স্থান অর্জন করেছি। বাহ, অসাধারণ। সুতরাং পরিবারের সাপোর্টটা শুরু থেকেই একদমই ছিল। আমার মনে হয় কি ব্যক্তিগতভাবে যারা গান বাজনা করে কিংবা সংস্কৃতির সাথে আছে আচ্ছা। তাদের জীবনে পরিবারের ভূমিকা অনেক বেশি, কারণ তারা যদি সাপোর্ট না করে ছোট থেকে ছোট কাজটাও করতে বোধহয় অনেক বেশি কঠিন মনে হয়। একদমই। তো সেখান থেকে আমার মনে হয় যে পরিবারের সাপোর্ট থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একদমই, এটা একটা বড় একটা ব্লেসিংস আমাদের। নাফির জায়গা থেকে যদি একটু এই অভিজ্ঞতাটা শেয়ার করো। আমি তো ছোট থেকে গান শিখছি। যেটা আমি চৈতির সাথে রিলেট করতে পারি সেটা হচ্ছে আমার আম্মু আমার সাথে একদম ছোটবেলা থেকেই, মানে কোনো একজন টিচারের কাছে যেতাম, আম্মু নিয়ে যেত, কোনো একটা কম্পিটিশনে যেতাম, তার কম্পিটিশনের আগের রাতগুলোতে আম্মু আমাকে মানে ধরে ধরে গানগুলো সিলেক্ট করে দিত, অ্যান্ড মানে কোনটা করলে ভালো হচ্ছে। এমনও হয়েছে যে আম্মু একটু বাইরে কোনো কাজে আছে, আমাকে বলছে যে হচ্ছে তুমি গানটা সিলেক্ট করে রাখো। পরে হচ্ছে আমি গান সিলেক্ট করে রাখছি, অ্যান্ড এসে আম্মু বলছে যে এই গান তো ভালো লাগছে না, গান চেঞ্জ করো। তারপর আরেকদিন কি হয়েছে, একটা কম্পিটিশনে যাওয়ার আগে সকালবেলা আমি আমার স্কুল থেকে নিয়ে যাবে কম্পিটিশনে, তো আমি গান সিলেক্ট করে রাখছি, অ্যান্ড একদম বের হওয়ার আগ মুহূর্তে আম্মু বললো যে তোমার গানটা একটু শোনাও, একটু শুনি। তো পরে শুনে বললো যে ভালো লাগছে না নাফি, গানটা চেঞ্জ করো, গানটা চেঞ্জ করলে ভালো হবে। পরে হচ্ছে গানটা চেঞ্জ করলাম, অ্যান্ড আমি গেলাম কম্পিটিশনে এবং এসে আমি ফার্স্ট হয়ে গেছি বাহ। সেই কম্পিটিশনে। অ্যান্ড লাইক আম্মুর এই ব্লেসিংটা আমার জন্য খুব কাজে লাগে। সেটা শুধুমাত্র মনে করি যে নাফি ভাইয়ের সাথে না, আমার সাথে না, এটা সবার সাথে এটা রিলেট করবে যে যারা গান করে তাদের জীবনে বোধহয় মায়ের ভূমিকাটা এতটাই বেশি যে আমরা যখন কম্পিটিশনে যাই, ন্যাশনাল কম্পিটিশন হতে পারে, যে কোনো কম্পিটিশন হতে পারে, আমার মা, মানে এটা আমার মায়ের একটা বিশ্বাস যে আমার মা যে গানটা সিলেক্ট করে দেবে ওটা আমি এমনভাবেই গাইবো যাতে একটা ভালো একটা রেজাল্ট আসবে। এবং আমার জীবনের আমি যতবারই ন্যাশনাল পেয়েছি প্রত্যেকবারই আসলে মায়ের ভূমিকা, মায়ের চুজ করা গানে গেয়েছি, এবং আমাদের সাথে সাথে থাকতে থাকতে আমার থেকেও বোধহয় মা অনেক ভালো আইডিয়া রাখে গান নিয়ে, ছোট ছোট জিনিসপত্র যেগুলো হয়তো বা কারোর কানে লাগে না, তবে একজন শিল্পীর অনেক নতুনত্বের অনেক ব্যাপার আছে। তো যে মূল শিল্পী এমন করে গাইলেন, তার গাওয়াটা ঠিক রেখে আমরা তো আমাদের মতন করে নতুনত্ব কিছু ঢোকাতেই পারি। তো সেখানে আমার মায়ের ভূমিকাটা অনেক বেশি। আমার মা সবসময় আমাকে বলে যে এইখানে বোধহয় তুমি তোমার এই নোটটা, এই জিনিসটা সন্তানের থেকে যে বেস্টটা বের করে আনা, সেটা একজন মাই কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। শেহমান, যদি এই বিষয়ে কিছু বলো। দুইজনই যা বললেন আমার লাইফেও সেম জিনিসটা ঘটে। শেহমান, একদমই সেই যে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে তারপরে এত বড় একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আসলে এই জার্নিটা অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছু আসলে করতে হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের শুরুটা আসলে কেমন ছিল, এটা যদি একটু বলো, যে তখন কি তুমি প্রোঅ্যাক্টিভলি নিজের থেকে আসলে করেছো নাকি কেউ তোমাকে গাইড করেছে বা বলেছে? আমি ফেসবুকিং করছিলাম একদিন, পরে হচ্ছে গিয়ে দেখলাম আরটিভি থেকে একটা পোস্ট দিল, আরটিভি লিটল স্টারে সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য। পরে আমি আমার বাবা মাকে বললাম এই দেখো লিটল স্টার একটা রিয়েলিটি শো আরটিভিতে হচ্ছে। পরে লাইক বললো ও আচ্ছা তাহলে দাও ভিডিও করে পাঠাও। পরে ভিডিও করে দিলাম, পরে নোটিফিকেশন আসলো মোবাইলে যে আমি সিলেক্টেড হয়েছি প্রাথমিক বাছাইয়ে। পরে তো স্টুডিও রাউন্ডে গেলাম। আচ্ছা, টু বি অনেস্ট, আমার স্টুডিও রাউন্ডটা এই হোল জার্নিতে সবচেয়ে বেশি কঠিন লেগেছে। সবাইকে যখন ইয়েস কার্ড দিচ্ছিল, তারপর আবার নো বলছিল, সবাই খুবই ভালো গাচ্ছিল। আমি ওই দিন সবচেয়ে বেশি ভয় ছিলাম যে আল্লাহ ইয়েস কার্ড পাবো নাকি পাবো না। স্বাভাবিকভাবে যে একটা অনলাইন প্ল্যাটফর্মের পরে প্রথম স্টুডিওতে আসলে সবার সামনে একটা পারফর্ম করা, এবং সেখানেই তো শর্টলিস্টটা হয়ে যাচ্ছিল অনেকটুকু। এই যে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা জার্নির বিভিন্ন জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ, একটা মেন্টাল প্রেশারের বিষয় ছিল। নাফি, যদি একটু বলো যে কোন সেগমেন্টটা তোমার কাছে কঠিন লেগেছে এবং এখানে মনে হচ্ছিল যে ওভারকাম করতে পারবো কিনা? আমরা তো প্রত্যেকটা রাউন্ডে আমাদের নিজেদের পছন্দের মতো গান গেছি, কিন্তু আমাদের একটা রাউন্ড ছিল আধুনিক গান রাউন্ড বা মডার্ন সং রাউন্ড, যেখানে আমাদের যেদিন শ্যুট হয় তার আগের দিন আমাদের হচ্ছে গানগুলো সিলেক্ট করে দিয়েছে। অ্যান্ড আমরা যে গানগুলো আমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে এর আগে আমরা শুনিনি। ওইটাই চ্যালেঞ্জ ছিল যে হচ্ছে এক রাতের মধ্যে আমাদের গানটা লিরিক্সটা মুখস্থ করতে হবে, প্লাস গানটা তুলতে হবে, অ্যান্ড তারপরের দিন আমাদের পারফর্ম করতে হবে মিউজিশিয়ানসদের সাথে। এটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু শেহমান, চৈতি, আমরা সবাই মানে
পেরেছি, আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। খুবই খুবই ভালো। এটা আসলে অনেক বেশি ইন্সপায়ারিং। শেহমান, এই ক্ষেত্রে যদি বলো যে খুব স্বাভাবিকভাবেই তো এক রাতের মধ্যে গান মুখস্থ করা, তোলা, এবং আমরা জানি টোটাল জার্নিটাতেই সময়টা অনেক কম ছিল, তোমার প্রিপারেশনের অনেক কম সময় পেয়েছো, কিভাবে নিজেকে তৈরি করেছো? এক রাতের মাঝে এই সব কিছু করতে গিয়ে অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, বাট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফ্যামিলি সাপোর্ট তো ছিল। সকলে, আমার নাফি ভাইয়া এবং চৈতি আপু, এই দুইজনও আমাকে শুট থেকে ইন্সপিরেশন দিয়ে আসছিল। অর্থাৎ একটা টিম ওয়ার্কের বিষয়ও কিন্তু ছিল। চৈতি, যদি একটু শেয়ার করো যে এই যে পুরো সময়টাতে একসাথে তোমরা গান করেছো এবং সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতামূলক মনোভাব তো সবার মাঝেই ছিল, তো কি শিখেছো এই পুরো জার্নিতে? নিজের কোন দক্ষতাটা অর্জন করেছো বলে মনে হয়? আমি আগে এটা অনেক লক্ষ্য করতাম যে আমি হয়তোবা কিছু না কিছুতে হয়তো নার্ভাস হয়ে যাচ্ছি, মানে একটু হয়তো ঠিক হচ্ছে না কিছু, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। কিন্তু এই পুরো জার্নিতে যেটা সবচেয়ে মানে আমার মনে হয় যে এটা অন্যান্য টিভি চ্যানেল থেকে RTVর পক্ষেই সম্ভব, যে প্রত্যেককে এতটা ফ্যামিলি ভাইব দেওয়া। কারণ আমাদের শুধুমাত্র আমি বলবো না যে কম্পিটিশন, একটু আগে আপনি বললেন প্রতিযোগী মনোভাব একটা থাকে, এটা একদমই হয়নি আমাদের ভিতরে। আমরা সবাইকে একটাই বলেছিলাম যে আমরা না হই, তুমি হয়ে যাও। আমি যখন ফার্স্ট রানার আপ হই, আমাকে প্রথমে গধূলি এসে হাক করে অ্যান্ড বলে যে আমি জানতাম যে তুই হবে, আমি তোকে বলছিলাম না। আর এছাড়াও আমি যখনই মনে হয়েছে যে না, যে হয়তো বা ভালো গাইতে পারবো না, হয়তো আজ বাদ পড়ে যাব, তখনও মনে হচ্ছে যে না, এই পুরো জার্নিটা এতটাই সুন্দর ছিল, আমি হয়তো বা আমার জীবনের একটা সুন্দর পার্ট এই জার্নিটাকে রাখতেই পারি। অসাধারণ। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা জানি যে প্রতিযোগিতা একটা তো পার্ট, একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু যে সহমর্মিতামূলক একটা আচরণ এবং আমাদের সবার মাঝে যে একটা উই ফিলিং, এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট এবং সবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অনেকটুকু বড় ভূমিকা পালন করে। আমরা এই বিষয়ে আরো অনেক গল্প শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। জমে উঠেছে আমাদের আড্ডা, স্বপ্নবাজদের গল্প। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। টিভির রিমোট হাতে না নিয়ে RTVর সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় প্রতিযোগিতা ও বিজয়ী চ্যালেঞ্জ, স্বপ্ন পূরণে RTV লিটল স্টারের ভূমিকা। স্টুডিওতে আছে নাফি, চৈতি এবং শেহমান। শেহমান, আমরা একটু যদি জানতে চাই যে চ্যাম্পিয়ন হয়েছো, একটা জায়গাটা আসলে অ্যাচিভ করা একটা তো ব্যাপার, এবং তার পরবর্তীতে এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আরো অনেক বড় একটা ধাপ। তোমার জীবন নিয়ে বা মিউজিক ক্যারিয়ার নিয়ে তোমার পরিকল্পনা কি? RTV, এটা যে আমি লিটল স্টারের চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আসলে আমি মনে করি আমার ড্রিম কাম ট্রু। এটা আমার লাইফে মিউজিক নিয়ে ক্যারিয়ার করার ফার্স্ট আমি অনেক একটা বড় ধাপে গিয়ে গেলাম। এখন যেহেতু হতে পেরেছি, আমার দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে। সো আমি এখন মিউজিকটা নিয়ে আরও কঠোরভাবে লাগবো, আরও পরিশ্রম করব, এবং মিউজিকটা আমার প্যাশন। এটা নিয়ে আমি আমার ক্যারিয়ার করতে চাচ্ছি, এটা নিয়ে আমি আমার জীবন করব। একদমই, এবং অনেক অনেক শুভকামনা তোমার জন্য। নাফি, একটু যদি জানতে চাই, এই যে প্রথম রানার আপ, খুবই ক্লোজ টু, মানে থাকে না যে ফার্স্ট প্লেসটা হওয়ার সময়, তো তখন আসলে মনের অবস্থাটা কেমন বা মানসিক চাপটাকে তুমি কিভাবে সামলেছো, বা এই সময়টুকু তোমাকে আসলে কোন জায়গাটাকে অনেক বেশি তোমার এনহ্যান্স করেছে স্কিলের বিষয়ে? আসলে আমি কোনো কিছু এক্সপেক্টই করিনি। আমি ভেবেছিলাম যে আমি মানে অ্যাজ আ ফাইনালিস্ট থেকে যাব, বাট মানে সেখান থেকে মানে ফার্স্ট রানার আপ হয়েছি, এটা মানে আমার জন্য এক্সপেকটেশনের বেশি। অ্যান্ড আমি ফিউচার প্রেডিক্ট করছিলাম যে শেহমান চ্যাম্পিয়ন হবে, অ্যান্ড আমার প্রেডিকশন হয়ে গেছে। তো ভাইয়া শুরু থেকেই আমাকে বলছিল। আমি বলিনি? সরি। না, সুতরাং তোমাদের মাঝে আসলে শুরু থেকে একটা বন্ডিং ছিল, মানে বোঝা যাচ্ছে যে একে অপরকে ইন্সপায়ার করার যে বিষয়টা, অনুপ্রেরণার বিষয়টা। তো আমি একটু যদি জানতে চাই যে প্রতিযোগিতায় জেতা বা না জেতা, বাকিদের মাঝেও কি এই মানে এই যে একটা থাকে না বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়ার বিষয়টাকে তুমি কিভাবে দেখো? আসলে এটাই অনেক বেশি দরকার। কারণ কি, হলাম না আমি আজ, কিন্তু আমার তো আরো আসলে পুরো একটা জীবনের অনেকগুলো ধাপ পার করতে হয়। এই একটা ধাপে যদি হেরে গিয়ে ভাবি যে হেরে গেলাম, অনেকের ভিতরে এটা থাকে যে একে অপরকে হিংসে করে,
এটা কিন্তু আসলে ঠিক না। আর আমার মনে হয় যে হিংসে করে খুব, ওই যে আমাদের গুরুজন কিন্তু বলে থাকে যে হিংসে করে খুব একটা বেশি এগোনো যায় না। তো সেখান থেকে আমার মনে হয়, আর এই যে একটু আগে আমরা বুঝতে পারি হয়তো যে আমাদের সবার মধ্যে বন্ডিংটা খুবই ভালো, এবং ব্যাপারটা শুধুমাত্র এমন না যে আমরা গ্রুমিং এ ছিলাম বলে শুধু বন্ডিংটা ভালো হয়েছে না। আমরা যখন একদম আরটিভির এই যে প্রোগ্রামটার পরেও আমি এটা আশাবাদী যে সবার সাথে সবার বন্ড হয়তো বা দিনকে দিন আরো ভালো হবে। মানে এটা আসলে মানে আমি আরটিভিতে এসে সিস্টারহুড একটা ভাইব পেয়েছি, মানে সত্যি কথা। প্রত্যেকে, আমার এখনো মনে আছে আমার একটা রাউন্ড মডার্ন সং রাউন্ডে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে মানে এসে আমি লিটারালি কান্নাকাটি করছিলাম। নাফি ভাই আমাকে অনেক ভালো করে সামলাইছে, ইভেন শেহমান। আমি বলবো না যে মানে এমন না যে এক দুজন আমাকে শুধু বলেছে যে না হবে না, সবাই খুব খুব বেশি আমাকে সাপোর্ট করেছে যে না ভালো কিছুই হবে। তো সেইখান থেকে যখন হয়েছে মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম যে ওই রাউন্ডটা আমি সিলেক্ট হয়েছে, মানে এখন আমি আমাদের ব্যান্ড রাউন্ডের জন্য সিলেক্টেড, এইটা অনেক বড় কিছু ছিল। তো আমার মনে হয় যে হ্যাঁ, প্রতিযোগিতায় আমাদের সবারই উচিত সবাইকে একটু সাপোর্ট করা, তাইলে হয়তো বা আমরা সামনের দিকে এগোতে পারবো। একদমই তাই। শেহমান, এই যে আরটিভি লিটল স্টার এবং আরটিভি কিন্তু প্রতি সময়ে হচ্ছে প্রতিভা বিকাশের জন্য অনেক রিয়েলিটি শো, অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করে থাকে। বিং এ চ্যাম্পিয়ন, তোমার কাছে কি মনে হয় যে শিশুদের বলো বা বড়দেরও প্রতিভা বিকাশের ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলোর গুরুত্ব আরো কতটুকু আছে বা আরো কি করা যেতে পারে বলে মনে করো? হ্যাঁ, অফকোর্স এই ধরনের প্রোগ্রামগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ ফার্স্ট অফ অল এখানে এসে অনেক কিছু শেখা যায়। আর সেকেন্ড জিনিস যেটা, এখানে যে মানে কম্পিটিশনের একটা মনোভাব প্লাস নিজেকে যাচাই করতে পারতেছি, এটা কিন্তু মানে নিজেকে যাচাই করাটা, নিজের অবস্থানটা কোথায় আছে এটা জেনে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে এসে ধরুন আমরা কিছু ধাপ পেরোবার পর বা কিছু ধাপ না পেরোবার আগেই ধরুন ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম, তাহলে কিন্তু নিজের মাঝে একটা জেদ থাকবে যে না, নেক্সট বার আমি আরো ভালোভাবে ট্রাই করব আরো ভালো কিছু করার জন্য। তো এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে, অর্থাৎ হেরে যেতেই পারি আমরা, সেটাকেও মেনে নেওয়া এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো অনেকটুকু শেখার জায়গা ছিল। এখানে এসে অনেক গ্রুমার ছিল, অনেক কোচ ছিলেন এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অনেক বড় একটা জায়গাতে আছেন তাদের সাথে সরাসরি একটা যোগাযোগের জায়গা, শেখার জায়গা ছিল। কেমন ছিল এই সময়গুলো এবং কি শিখেছে সব থেকে বেশি মনে হয়? যখন আমরা আমাদের গ্রুমিংয়ে ছিলাম, তো আমরা তো আমাদের মতো নিজেদের মানে গানটা আমরা নিজেদের মতো করতাম। তারপরে এসে যখন আমাদের মানে ছোটোখাটো মিস্টেক তো থাকে আসলে গান গেলে, যেহেতু আমরা এখনো শিখছি, আমরা এখনো মানে বড় আর্টিস্টদের থেকে এখনো অনেক জুনিয়র আমরা, তো এখনো আমাদের অনেক ভুল আছে আমাদের গানে। এগুলো আমাদের গ্রুমার ভাইয়া পুরো এত সুন্দর করে দেখাই দিত যে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের মানে এই মিস্টেকটা হচ্ছে। মানে আমাদের দিক নির্দেশনাগুলো দেখাই দিচ্ছে, এগুলোর পর দেখতাম যে আমাদের গান আরও সুন্দর হয়ে গেছে। অ্যান্ড বিশেষ করে আমাদের যার ছিল লুইপা ম্যাম, উনি লাইক এত হাম্বল একজন মানুষ। আমাদের গানে যদি কোনো ভুল হইতো তাহলে উনি নিজে এসে দেখাই দিত যে এখানে একটু বেটার করো, তাহলে গানটা আরো সুন্দর হবে। অর্থাৎ সবারই এটা ফ্রেন্ডলি ছিল উনি। হ্যাঁ, ছিল। এই যে পড়াশোনার পাশাপাশি এই মিউজিক জার্নিটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া একসাথে, কখনো এখানে কোনো সমস্যা হয় যে চ্যালেঞ্জ ফেস করো? খুব অল্প সময় মানে বেশি পড়াশোনা করে নিতে পারি। সো পরে আমার আম্মু, তুমি পারো, আমি জানি তুমি হচ্ছে এটা পারবা। পরে আমার আম্মু লাইক একটা বলছিল যে রাধে সে চুলো বাঁধে। তখন আমি ভাবলাম যে না, আমি হয়তো পারবো। পরে এখন দেখি সামনে আমার পড়াশোনাগুলো আগায় নিতে হবে, এন্ড মিউজিক তো পাশাপাশি আছেই। অর্থাৎ আত্মবিশ্বাসটাও পরিবার থেকে অনেকটুকু এগিয়ে দেওয়া হয়েছে সেটাও। দীপা, একটু জানতে চাই যে আরটিভি লিটল স্টারের এই যে প্ল্যাটফর্মটা, এটা তোমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কতটুকু তোমাকে এগিয়ে নিয়েছে এবং তুমি নিজেকে কোথায় দেখতে চাও ভবিষ্যতে? আমি যদি এখন কয়েক বছর পিছিয়ে যাই, বলছি 2020-21-এর সময়টা, তখন থেকে ঠিক সালটা মনে নেই যেহেতু কয়েক বছর আগেরই, ইয়ংস্টার যখন প্রথম এসেছিল, আমি একদম দেখে তো ওয়াও, মানে আমি এখানে যেতে চাই এরকম একটা মনোভাব। এবং মাকে আমি অনেকবার বলছিলাম যে আমি তো দিতেই পারি, কেন দিচ্ছি না, কিন্তু তখন তো এইজ হয়নি আমার যে আমি দেবো। তো তারপর থেকে একদম অপেক্ষায় থাকতাম যে কখন আমি এরকম কোনো একটা রিয়েলিটি শোতে যেতে পারবো। তারপরে আসলে আমি আরেকটা জিনিস মনে করি, রিয়েলিটি শোতে গেলে শুধুমাত্র জিতে আসলাম এটা না, গ্রুমিং সেশনটা অনেকটা আমাদের জীবনে অনেক ভূমিকা রাখে।
কারণ অনেক ছোট বড় জিনিস যেটা কিনা হয়তো আমাদের আমরা 1-2 বছরের এমন অনেক জিনিস শিখতে পেরেছি মাত্র কিছু দিনের ব্যবধানে। তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই RTV লিটল স্টারের আমি এখন যে পর্যায়ে আছি ওইখান থেকে অবশ্যই শ্যামান বলল যে দায়িত্বটা অনেক বেড়ে গেল। আমাদের অডিয়েন্স আমাদের থেকে আরও অনেক ভালো ভালো গান শুনতে চায়, ওটার জন্য নিজেকে আরও ভালোভাবে গ্রুম করা, ওটা চেষ্টা করবো। আর আমাদের গ্রুমাররা যেভাবে আমাদেরকে ছোট ছোট টিপস দিয়েছেন সেইভাবে নিজেকে আরও ভালো করে গ্রুম করে ফিউচারে একটা ভালো কিছু দেবো, এতটুকুই আশাবাদী। অনেক অনেক শুভকামনা। শ্যামান, একটু যদি জানি তিনজনের কাছ থেকে জানতে চাইবো ক্রমান্বয়ে যে এই যে পুরো জার্নিটাতে এমন কোনো মেমোরি ছিল কিনা যেটা নিয়ে হয়তো বা অনেককে বলতে পারোনি বাট নিজেরাই হয়তো হেসেছো, আনন্দের কোনো মুহূর্ত হোক, কোনো চ্যালেঞ্জের মুহূর্ত হোক, এমন কিছু কি শেয়ার করতে চাও কিনা? আমি ফার্স্টে একটু কষ্টেরটা নিয়ে বলতে চাচ্ছি। অবশ্যই, প্লিজ। যখন প্রতি রাউন্ড পর পর আমাদের ফ্রেন্ডসরা মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছিল, মেনে নেওয়াটা খুবই কষ্টের ছিল। দেখছি চোখের সামনে চলে যাচ্ছে, এটা আসলে একদমই ভাল লাগছিল না। কারণ অনেকটুকু সময় একসাথে পথ চলা, সেরকম একটা বিষয় তো অবশ্যই আছে। দুষ্টুমি কেমন করেছো? আমাদেরকে আগে হচ্ছে স্টেজে বসায় রাখতো, মানে শুট যখন চলতো আমরা হচ্ছে কি করতাম, মানে এক একদিন এক একটা হচ্ছে রাউন্ডের আগে বলতে গেলে ভ্লগ করতাম। আচ্ছা, এক একজন এক এক রকমের ফিলিংস বলতো। ওই পার্টটা আসলে মানে আন্ডাররেটেড মনে করি, বাট আমরা ওখানে অনেক ফান, মানে পার্টটা অনেক সুন্দর ছিল আসলে। জি, প্লাস আমরা কিন্তু এক একজনের ক্যারেক্টার মিমিক্রি করতাম। এই পার্টটা সেটা খুব কি fun ছিল। এখনো চলছিল নাকি? ওয়েল, আরেকটা মনে পড়ছে, আমাদের গ্রুমার্স ভাইয়ারা পুরো বসেছিল, তো মানে আমরা মজা করে আমরা নিজেই হচ্ছে মানে রাউন্ডটা আমরা নিজেরাই করছি। যেমন একজন হচ্ছে উপস্থাপক, আরেকজন উপস্থাপিকা, তারপরে একজন একজনকে ডাকছে যে এবার আসবে শ্যামান ইসলাম, তারপরে এসে আমরা রোল প্লে করা হ্যাঁ, ওই জিনিসটাকে। ওই জিনিসটা আমাদের অনেক ফান ছিল। এবং এটা কিন্তু একদিক থেকে নিজের যে একটা মানসিক চাপ সেটাও কিন্তু কমাতে অনেক হেল্প করেছে। দীপা, যদি শেয়ার করো। শুধুমাত্র সেটা না, আমরা যখন একদম একসাথে লাঞ্চ করতাম ওই টাইমটুকুও মানে বদমাশি চলতো আমাদের ভিতরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে একদম সেটে ঢোকা থেকে শুরু করে শুধু আমরা না, আমাদের যারা পর্দার ওপারে থাকে, যারা আমাদের ক্যামেরাম্যান আছে শ্রদ্ধেয় ওনাদের সাথেও আমরা মজা করতাম। আমরা মানে প্রতি রাউন্ডের একদম হয়তো এখন একটু আমাদের ব্রেক টাইম, তখনও কি আমরা ওই যে সবার সাথে আমি বলছি যে এটা হয়েছে, এই যে মিমিক্রি করে দেখাতাম। শরণ ভাইয়া যখন ছিলেন, ভাইয়াও বলতেছে, আমি জানি যে চৈতি যখন কান্না করতেছিল, আন্টি মানে আমাদের নাফি ভাইয়ের আম্মু, উনি কিরকম রিয়াক্ট করেছে, সবাই কিরকম ভাবে চৈতিকে সামলাচ্ছিল, ওই ব্যাপারগুলো আসলে পুরো জার্নিটাতেই মানে ভয়ে ভয়ে তো গেছেই, এছাড়া আমাদের মজা খুব বেশি হয়েছে, আনন্দের অনেক স্মৃতি নিয়ে আসলে পুরো এই এবং জার্নিটা। বড় ব্যাপার হচ্ছে এই তো মানে যখন আমাদের ফাইনাল হয়ে গেছে তারপরেও যেটা থেমে গেছে না, আমরা তখন আমাদের ব্যান্ড সং বা যে কোনো সং এর রাউন্ডে হয়তো আমরা একটা মজার কোনো কিছু নিয়ে আমরা তখন হাসাহাসি করতেছি, তো এরকম অনেক হয়েছে। এবং যখন আমি নার্ভাস ছিলাম তখনও শ্যামান আমাকে হাসাচ্ছিল। এটা মডার্ন সং রাউন্ডে চৈতি যখন পারফর্ম করে আসছে ও আমার পাশে ছিল, তো ও আমার পাশে দেখি কান্না শুরু করছে, এন্ড আমি হচ্ছে ফার্স্টে বুঝি নাই যে ও কান্না করতেছে। মানে আমার আম্মু হচ্ছে সামনে বসেছিল, নাফি দেখ কান্না করতেছে। পরে আমি দেখলাম, পরে আমি তো হচ্ছে নিজে মানে ইয়ে করছি, এখন কান্না শুরু করতেছে, আমি কি বলবো। হ্যাঁ, পরে মানে আমি সান্ত্বনা দিতে অত বেশি ভালো পারি না, বাট তাও ট্রাই করছি। পরে হচ্ছে আমাকে বলছে, ভাইয়া আমি কি থাকবো নাকি বাদ পড়ে যাবো, আমি তোমাদের সাথে এবারই আমার শেষ দেখা, আর দেখা হচ্ছে না। শেষ দেখা অবধি চলে আরেকটা গেছে। ব্যাপার আছে, এটা শুধু আমার ক্ষেত্রে না, ওরা যে ব্লগগুলো করতো ওখানে কি হতো বলেন তো, এখানে ওরা প্রত্যেকেই আজ আমি থাকবো না, থাকবো না। কেউ যদি না সবাই, থাকতো, হ্যাঁ, হ্যাঁ সবাই। প্রত্যেকেই আমি থাকবো না, তো থাকবে হবে কিভাবে? অথচ দেখো আজকে সবাই আবার একসাথেই চলে এসছো। একটু জানতে চাই যে RTV পুরো পরিবারের সাথে এই সময়টাতে ছিলে, এই টিমের সাপোর্ট বা পরিবারের সাপোর্টটা আসলে কেমন ছিল, সেই মনের কাছে আগে জানতে চাই। আমার ফ্যামিলি তো সাপোর্টিভ ছিলই, প্লাস RTV যে ফ্যামিলি যারা ছিলেন সবার সাথে খুবই ভালো একটা বন্ডিং হয়ে গেছে। অর্থাৎ এখানে পুরো একটা তুমি পরিবারের মতোই একটা হ্যাঁ, ফিলিংটা পেয়েছো। আমার সেকেন্ড পরিবার এখন RTV কে মনে হয়। বাহ বাহ, অসাধারণ। নাফি? হ্যাঁ, আসলে RTV-তে আমরা যখন গেছি, মানে ফার্স্ট অফ অল আমাদের এরকম কিছু মনে হয়নি যে আমরা একটা কম্পিটিশন করতেছি, আর মানে মোর ডাইরেক্টলি আমরা এখানে ফান করতে যাইতেছি। যেমন সকালবেলা যাইতাম ওখানে, যে হচ্ছে আমাদের একসাথে আমাদের যেমন শেহমান ছিল, তারপর একান্ত ছিল, আরও আমাদের পার্টিসিপেন্টস ছিল, আমাদের ফ্রেন্ডসরা ছিল, আমরা ফান করতাম, মানে সারাদিনই আমরা এই ফান করতাম। তার মাঝখানে আমাদের হচ্ছে হয়তো ডাক পড়তো যে এবার নাফি আসো পারফর্ম করতে,
পারফর্ম করে চলে আসতাম, আবার সেটা বসে আমরা মজা আবার করতাম। একদমই। চৈতি যদি শেয়ার করো। আমাদের আরটিভি তো ফ্যামিলি হয়ে গেছে, এর সাথে সাথে যেটা বলবো আমাদের জাজেসরা যারা ছিল এতটাই ফ্রেন্ডলি, মানে আমি কি বলবো, আমি সবসময় আমি ছোটবেলা থেকে যেহেতু লিজা ম্যামকেও আমার আইডল হিসেবে দেখেছি, ম্যামের মুখে একটা সুন্দর স্মাইল, যে স্মাইল দেখে মনে হয় যে না আমি পারবোই, আর এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে হয়েছে। আর এছাড়াও মানে সবসময় ওই একটা সাপোর্ট করা যে না ভালো হবে, ওটা আমাদের আরটিভির ফ্যামিলি খুব বেশি করেছে। বা তাহলে জাজরা কিন্তু অনেক ফ্রেন্ডলি ছিল, যেমন আমরা ভাবি যে খুব কঠিন ভাবে বিষয়গুলো হওয়ার কথা, বাট সেরকমটা ভাবে হয়নি, খুব ফ্যামিলি ভাইবটা নিয়েই ছিল। আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে চলে আসছি, একটু যদি তিনজনের কাছ থেকে একটা ছোট্ট করে গান যেখানে একসাথে তোমরা পারফর্ম করতে পারো তিনজন। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো স্বচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উত্তাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো স্বচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। অসাধারণ, অনেক অনেক চমৎকার। তোমাদের এই গানের জার্নি, এই সুন্দর সময়টুকু এইভাবে করে থাকুক এবং আরো অনেক এগিয়ে এগিয়ে যাও তোমরা। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, খুব ভালো থাকবে। দর্শক, স্বপ্ন পূরণে আরটিভি সবসময় প্রতিভাবানদের সাথেই থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই লিটল স্টার। প্রতিভাবানদের সুযোগ করে দিয়ে আগামীর পথকে সুগম করে দেওয়া, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে আরটিভি। লিটল স্টারদের জন্য সবসময় আরটিভি তাদের সাথেই থাকবে। আজকের লিটল স্টার আগামী দিনের নক্ষত্র। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তারা পৌঁছে যাক বিশ্বের দরবারে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।